গত পর্বে আমরা দেখেছি ঘুম ভাঙার আগে কেউ তার শরীর ছুঁয়েছিল, স্বপ্নে না বাস্তবে তৃষা জানে না। তবে প্রমাণ রেখে গেছে কেউ, ডান গালে সেই রক্তচন্দনের দাগ, যেন কারো লিখে যাওয়া মন্ত্র, এক অভিশপ্ত চুক্তি। আমি কোথায় কোথায় আমি? কে আছে ওখানে? তৃষা এখন আছে সেই অন্ধকারের গভীরে, যেখানে কাপালিকের রক্তমণ্ডল তার চারপাশ ঘিরে রেখেছে। সকালে বৃষ্টি হওয়ায় সাম্য আর অরিজিৎ ঘুমিয়েছিল, কিন্তু ঘুম থেকে উঠে অরিজিৎ তৃষার রুমে গিয়ে দেখে তৃষা রুমে নেই, বিছানা খালি, জানালা খোলা, আর ওর বিছানার পাশে মাটি আঁকা ছিল, একটা শুকনো রক্তচন্দনের দাগ। তৃষা সারাদিন কোথাও নেই, মোবাইল অফ, জানালা খোলা ছিল, রক্তমণ্ডল, ওর বিছানার পাশে মাটি আঁকা ছিল। কাপালিকোকে নিয়ে গেছে, আমি নিশ্চিত। তারা ছুটে যায় লজের মালিকের কাছে। মালিক জানায় আধা ঘন্টা আগে বৃষ্টি কিছুটা কমেছিল, তখন ঘড়ির কাঁটা ছুঁয়েছে 12:30, কিন্তু সে তৃষাকে বাইরে যেতে দেখেনি, কারোর সঙ্গে কথা বলতে দেখেনি। অরিজিৎ ও সাম্য লজের চারপাশে খুঁজছে, জঙ্গলের প্রান্ত পর্যন্ত গিয়েও দেখেছে, কিন্তু তৃষার কোনো চিহ্ন নেই। ফোন সেটাও বন্ধ। কিন্তু তৃষা এই অচেনা জায়গায় আগের রাতে অমন ঘটনার পর ওদের কিছু না বলে কোথায় যেতে পারে? তৃষাকে না পেয়ে রুমে তৃষার ঘরে এসে যখন সেই সব ভাবছে, তখন অরিজিতের চোখে জল এলো। মনে পড়ে গেল কলেজে তৃষার সঙ্গে প্রথম দিনের সেই দেখা। অরিজিৎ তখনও জানতো না এই মেয়েটাই একদিন তার জীবনের কেন্দ্র হয়ে দাঁড়াবে। কলেজ ক্যাম্পাসে মেয়েদের অসম্মান করে দাদাগিরি করার নিয়মটা আর যাবে না, না শেখালে বুঝবে না তো। সেই প্রথম অরিজিৎ দেখে এক মেয়ের চোখে এক অদম্য আগুন, একটা সাহস যা ভয় পায় না অন্যায়ের মুখোমুখি হতে। সেই প্রথম দিনের পর তাদের মাঝে শুরু হয় এক অলিখিত বন্ধুত্ব। তৃষার চোখে ছিল দৃঢ়তা, যুক্তির ঝলক আর অদ্ভুত এক স্বাধীনতা। আর অরিজিৎ, সে ধীরে ধীরে খুঁজে পায় নিজের একটা জায়গা তৃষা আর সাম্যের পাশে, কলেজের প্রতিটি ছোট মুহূর্তে। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে, আর সেই বন্ধুত্বের ফাঁকে অরিজিতের মনে জন্ম দেয় এক চাপা ভালোবাসা। সে বোঝে না তৃষাও কি কখনো অনুভব করেছে সেই একই আকর্ষণ। তৃষার মুখে কোনো ইঙ্গিত নেই, তবে তার প্রতিবাদী চোখে মাঝে মাঝে অরিজিৎ খুঁজে পায় এক অচেনা কোমলতা। তবু অরিজিৎ কোনোদিন মুখ ফুটে বলেনি কিছু। বন্ধুত্বের সেই সুন্দর ছবিটায় ভালোবাসার দাগ দিয়ে ছোট করতে চায়নি সে। সময় ছিল হাতে, ভেবেছিল সব বলার জন্য তো সময় আছে হাতে, কিন্তু সময় তো সবসময় অপেক্ষা করে না। আর সেই অপ্রকাশিত ভালোবাসা আজ বুকের ভেতর দগদগে আগুন হয়ে ঝলসে দেয়। আজ সেই মেয়েটি কোথায় হারিয়ে গেল? এইসব যখন ভাবছে অরিজিৎ, ঠিক তখনই একটু কানে এলো সাম্যের কণ্ঠস্বর। ও বাইরে বারান্দায় কার সঙ্গে যেন কথা বলছে। হ্যাঁ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা এক্ষুনি রওনা হচ্ছি। সাম্য কলটা কেটে দৌড়ে আসে অরিজিতের কাছে। নে তাড়াতাড়ি চল, আর একটুও সময় নেই আমাদের হাতে। যাব, কিন্তু কোথায় যাব? আমাদের উচিত পুলিশ স্টেশনে জানানো। বোকার মতো কথা বলিস না অরিজিৎ। তৃষাকে আমরা মাত্র আধা ঘন্টা হলো খুঁজে পাচ্ছি না। এখনই পুলিশের ডায়েরি করতে গেলেই তারা আমাদের কথায় বিশ্বাস করবে? ওর গালে যে রক্তচন্দনের দাগ, সেই অক্ষর, বা এই মেঝেতে শুকিয়ে যাওয়া মণ্ডলের ছাপ, এসব বললে তো উল্টে আমরাই সন্দেহের মুখে পড়ে যাব। তুই বুঝছিস না, আমরা এখানে বাইরের লোক। এই অজানা জায়গায়, অচেনা সংস্কৃতিতে তৃষার হঠাৎ নিখোঁজ হওয়ার দায় ওরা আমাদের ঘাড়েই চাপিয়ে দেবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আয় তাড়াতাড়ি। তাদের জানা ছিল না কাপালিক মন্ত্র পাঠ করে, না ঘুমন্ত নয়, স্বপ্নের ভিতর দিয়েই অপহরণ করতে পারে। তৃষা ঘুমায়নি, জেগেও ছিল না। সে আটকে ছিল এক মধ্যবর্তী স্তরে, যেখানে শরীর বাস্তব নয় আর চেতনা কেবলই এক যন্ত্রণার আয়না। সেই স্তরে কাপালিক গড়ছিল তার তন্ত্র সাধনার ক্ষেত্র। সে ঠিক এই মুখটাই দেখেছিল, স্বপ্নে কিংবা দুঃস্বপ্নে, যেখানে বাস্তব আর অবচেতনের সীমারেখা ভেঙে গিয়েছিল।
তৃষার সামনে বসে আছে সেই ভয়াল চেহারার কাপালিক। তার মুখের এক পাশ অন্ধকারে ঢাকা, অন্য পাশে লাল আগুনের আলো। এক চোখ লাল, ঠিক যেন রক্তে রঞ্জিত পাথর, অন্য চোখে হালকা নীল আভা, নিস্তব্ধ হিম শীতল। তার চামড়া যেন আগুনে পুড়ে যাওয়া, ফেটে ফেটে গেছে গালের মাংস। জিহ্বার কোণে এক বিকট হাসি, যা রক্ত চায় না, চেতনা চায়। কপালে আঁকা রক্ত লাল ত্রিশূল, যেন কোনো মন্ত্রপুত যন্ত্র যা একবার তাকালেই দগ্ধ করে দিতে পারে। গলা থেকে ঝুলছে কঙ্কালের মালা, প্রতিটা কঙ্কাল যেন একটি করে আত্মা, যারা পালাতে পারেনি, হার মেনেছে কাপালিকের সাধনায়। তৃষা তার সামনে বসা মানুষটিকে আবছা আবছা দেখা মাত্রই ভাবে, এই তো সেই ছায়া যেটা জানালার কাছে এসেছিল। এই মুখটাই, এই বিকৃত হাসিটাই তো আমি দেখেছিলাম। স্বপ্নে নাকি সেটাই ছিল সত্য? এবার শুরু হবে প্রকৃত তন্ত্র। তুই আর কেউ নোস, তুই আমার মাধ্যম। তোর শরীরে জাগবে রুদ্রদেবী। ধোঁয়ায় ভরা ঘরের মাঝে তৃষা এখন স্পষ্ট দেখতে পায় কাপালিক তার সামনে বসে, কিন্তু সেখানে বিস্ময় নেই, চিৎকার নেই, আছে কেবল এক নির্লিপ্ত ভয়। তার ঠোঁট নড়ে না, চোখ বলে কিছু, কিন্তু মুখে শব্দ নেই। শব্দ আটকে আছে এক অদৃশ্য বন্ধনে। তৃষা যেন চিৎকার করতে চায়, প্রাণপণে কিছু বলতে চায়, কিন্তু চারপাশের তান্ত্রিক আবেশে তার কণ্ঠ এক অজানা শক্তির দ্বারা স্তব্ধ হয়ে গেছে। কলকাতায় প্রফেসর অতীন্দ্রনাথের সঙ্গে ফোনে কথা বলে সাম্য। তাদের এই সমূহ বিপদ সম্পর্কে সমস্ত কথা খুলে বলে সে। তা শুনে প্রফেসর অতীন্দ্রনাথ প্রফেসর অতুল সরকারের কথা বলে। তার কাছে গেলে তিনি হয়তো কোনো পথ দেখাতে পারবেন। সাম্য আর অরিজিৎ গাড়ি ভাড়া করে রওনা দেয় তাঁর উদ্দেশ্যে। ডোংরি থেকে প্রায় 10 মাইল দূরে এক পাহাড়ি গ্রাম, গরুর পাহাড়ি। সন্ধে নামছে গরুর পাহাড়ির কোলে, নীরবতা যেন গা ছমছমে। ঠিক এমন সময়ে তারা এসে পৌঁছায় সেই বাড়িতে, যেখানে থাকেন অতুল সরকার, তন্ত্র ও সংস্কৃত বিষয়ে খ্যাতনামা গবেষক। অতুল সরকার বসে আছেন চেয়ারে হেলান দিয়ে। বয়স 60-এর কাছাকাছি, চোখে পুরু ফ্রেমের চশমা, মুখে ক্লান্তি, কপালে ভাঁজ, গালে কাটা দাড়ির ছাপ, চোখ বন্ধ। কে জানে ঘুমোচ্ছেন নাকি গভীর ধ্যানে। তার নিঃশ্বাসও যেন সময় মেপে চলছে। তারা জানে এই মানুষটি কেবলমাত্র একজন অধ্যাপক নন, তন্ত্রের ইতিহাসের হাঁটতে থাকা দলিল, আর হয়তো তাদের একমাত্র ভরসা। সাম্যর গলায় কিছু বলার ইচ্ছা, অরিজিতের চোখে আশা ও সংশয় একসাথে খেলে যায়, কিন্তু কেউ যেন সাহস করে প্রথম ডাকটা দিতে পারে না। যেন এই বৃদ্ধের চারপাশে এক অদৃশ্য রেখা আঁকা হয়েছে, যেখানে যুক্তি ঢুকতে ভয় পায়। স্যার, আপনি অতুল সরকার? তোমরাই সাম্য আর অরিজিৎ? অতীন্দ্রনাথ ফোন করেছিলেন। এসো, বসো। সাম্য আর অরিজিৎ তাদের সামনে থাকা দুটি বেতের মোড়ায় বসে। তাদের সামনে বসা মানুষটি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে বলেন, কিছু খাবে তোমরা? মুখ দেখে তো মনে হচ্ছে কিছু খাওনি তোমরা। না না স্যার, ঠিক আছি আমরা। সাম্যের কথার উত্তরে তিনি আর কোনো প্রশ্ন করলেন না। সম্ভবত এই দুই তরুণের মুখেই ফুটে উঠেছিল এক ক্লান্ত আতঙ্ক। ভয়ের চেয়ে বেশি ছিল দুশ্চিন্তা আর এক গভীর অপরাধবোধ। তাদের চোখের ভাষা যেন বলে দিচ্ছিল তারা কিছু হারিয়ে ফেলেছে, আবার খুঁজে পেতে মরিয়া তারা। অতুল সরকার তাই কেবল ধীরে বললেন, একটি স্বরের মতো, যেন বহু পুরনো কোনো অভ্যাস থেকে উঠে আসা এক বাক্য। সমস্ত ঘটনাটা প্রথম থেকে বলো, কিছু বাদ দেবে না। স্যার, আমাদের বন্ধুটি তৃষা, সে স্বপ্নে এক কাপালিককে দেখেছে যে তাকে ছুঁয়ে যায়।
অরিজিৎ সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। তিনি খুব মনোযোগ দিয়ে শোনেন। তিনি কিছু বলেন না, শুধু নিঃশব্দে শুনে যান সবটা। মাঝে মাঝে একবার মাথা নাড়েন, আবার কখনো ঠোঁট চেপে রাখেন, যেন নিজেকে সামলে নিচ্ছেন। প্রতিটি কথা তিনি গিলছেন, যেন এ কোনো গল্প নয়, এক প্রাচীন অভিশাপের পুনর্জন্ম শুনছেন তিনি। আর মনে মনে তৈরি হচ্ছেন, এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়ানোর জন্য তৈরি হচ্ছেন তিনি। অরিজিতের সমস্তটা বলা হলে তিনি বললেন, তোমরা যা বলছো তা যদি সত্যি হয়, তবে সে এখন আর এই জগতের একমাত্র অধিকারী নয়। ওর শরীরকে তৈরি করা হচ্ছে তান্ত্রিক উপকরণ হিসেবে। এই চিহ্ন, রক্তমণ্ডল, গালের মন্ত্রচক্র, কপালের আগুনের দাগ, সবই এক ভয়ঙ্কর সিদ্ধির প্রক্রিয়া। এটা থামাতে গেলে শুধু যুক্তি নয়, লাগবে শক্তি, তান্ত্রিক শক্তি। তৃষা ঋতুচক্রই জাগিয়ে তুলেছে বহু শতাব্দীর ঘুমিয়ে থাকা সেই অভিশপ্ত কাপালিককে। সে জানে নারীর শরীরের এক বিশেষ চক্রে উন্মোচিত হয় এক অপার্থিব শক্তির দরজা, আর সেই শক্তিকে অধীন করেই সে খোঁজে অমরত্ব। প্রথমে সে তন্ত্র চিহ্ন এঁকে দিয়েছে তৃষার শরীরে, বীজ মন্ত্র, যা ধীরে ধীরে গ্রাস করেছে ওর অস্তিত্ব। তারপর সবার অলক্ষ্যে সে তৃষাকে টেনে নিয়েছে সেই নিষিদ্ধ সাধনার পিঠে। আর যদি আমি ভুল না করি, আজ তৃষার ঋতুচক্রের তৃতীয় দিন। আজ অমাবস্যার এই রাতেই সে বসবে মহাসাধনায়। এই শুনেই হিম হয়ে যায় অরিজিতের বুক। সে যেন আর নিঃশ্বাস নিতে পারে না, কারণ এই মুহূর্তে সময় মানে শুধু ঘড়ির কাঁটা নয়, তা এক অভিশাপ, যা তৃষার জীবনকে টেনে নিচ্ছে এক অলৌকিক মৃত্যুর দিকে। প্রথমবার তারা অনুভব করল, তৃষা আর তাদের সেই কলেজ জীবনের বন্ধু নয়, সে এখন এক ভয়ঙ্কর তন্ত্রচক্রের কেন্দ্রে। আর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। স্যার, স্যার প্লিজ কিছু একটা করুন। আপনি ছাড়া ওকে আমরা আর ফেরাতে পারবো না। আর নিজেকে সামলাতে পারে না অরিজিৎ, ভেঙে পড়ে, কেঁদে ফেলে। তৃষার নাম উচ্চারণ করেই যেন বুকে এক অনন্ত শূন্যতা নামে। আহা, নিজেকে শান্ত করো। মনে রেখো, দুর্বলতাই আমাদের আসল শত্রু। এখন ভেঙে পড়লে চলবে না, কারণ রাত আর সময় দুটোই আমাদের বিরুদ্ধে। এই নাও তন্ত্র বাধা ছিন্ন করার মন্ত্র, আর এই রুদ্রমালা। চণ্ডী শ্মশানে যাবার আগে এটাই তোমাদের একমাত্র রক্ষা কবচ। হয়তো অগ্নি জ্বালয় তন্ত্র বাঁধন, যোগিনীর দৃষ্টি মুক্ত করুক, কাপালিক স্তব্ধ হোক রক্তে। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। এক মুহূর্ত দেরি করলেও ওই নিষ্পাপ মেয়েটাকে আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। সময়ের থেকে ভয়ঙ্কর কিছুই নেই, আর সময় এখন আমাদের বিরুদ্ধে চলছে। তার কণ্ঠে ছিল না শুধুই দায়িত্ব, ছিল এক শীতল তাড়না, যা অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। তাদের তিনজনের সামনে এখন একটাই রাস্তা, চণ্ডী শ্মশান। সেখানে রাত কেবল অন্ধকার নয়, সেখানে সময় থেমে থাকে না, বরং গিলে নেয় সত্তা, শরীর আর আত্মা। তারা কি পারবে সময়ের আগে পৌঁছাতে? পারবে কি রক্ষা করতে তৃষাকে, যার শরীর এখন কেবল এক নারীর নয়, তন্ত্রের নিঃশেষিত অক্ষর হয়ে উঠছে তার রক্তে, তার নিঃশ্বাসে। লাল কাপড় মোড়া প্রাচীন তন্ত্রচিহ্ন হঠাৎ নড়ে ওঠে, তার নিচে যেন বয়ে যায় এক অদৃশ্য লাল শিরা। মন্ত্রপুত, জীবন্ত। সতর্ক হও, কারণ পরবর্তী পর্বে আসছে মৃত্যুর উৎসবে তোমার নিমন্ত্রণ। কাপালিক মৃত্যুর তন্ত্রপথ, পর্ব 4।